স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ব্যয় বাড়ল ৬,৫০০ কোটি টাকার বেশি। এছাড়া ঢাকা রংপুর মহাসড়কে ব্যয় বেড়েছে প্রায় ৩৭৭ কোটি টাকা। একনেক সভা শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দুপুরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তার কার্যালয়ে চলতি অর্থ বছরের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি জানান, একনেক সভায় ২৪,৫০০ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, সহজ শর্তে মিলছে বলেই বিদেশ থেকে ঋণ নেওয়া হচ্ছে। অপচয় কমানোর উপর অন্তর্বর্তী সরকার জোর দিচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলো অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি বা নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে এগুলোর পরিকল্পনা করতে হতো না। যেইভাবে যে কাঠামোতে আছে, কোনো কোনো রাস্তা, কোনো কিছু যেভাবে যেই জায়গা দিয়ে গেছে সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে। এইসবের জন্য ওই প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা তা সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া হবে। আজ সচিবালয়ে সেন্ট মার্টিন প্রসঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সেন্ট মার্টিনে বিপন্ন প্রাণী আছে। এটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় ১৯৯৯ সালে। ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে এই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন ১,২৫০ পর্যটক নির্দিষ্ট করা হয়। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ জন পর্যটক নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়। ২০২৩ সালে পর্যটন নির্দেশিকাতে বলা হয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। তিনি বলেন, আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা বাঁচুক, তাই এক মানুষ যাতে 5 বার সেখানে না যায়, সবাই যাতে এর সৌন্দর্য উপভোগ করতে পারে, আমি সেই ব্যবস্থা করব। উপদেষ্টা আরও বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এর পক্ষে আমি নই। তবে সীমিত পর্যটক, নির্দিষ্ট সময় থাকা সহ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর। সেন্ট মার্টিনের পরিবেশগত গুরুত্বটা, পর্যটনটা কিভাবে করে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে সেন্ট মার্টিনের পরিবেশ ব্যবস্থায় আর নষ্ট হবে না, যা আছে সেখান থেকে আমরা আস্তে আস্তে উত্তরণ করতে পারবো, সেটাই হচ্ছে, এই দুটো বিষয় হচ্ছে আজকে আমরা যখন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো এটা নিয়ে কথা বলবো। পর্যটনের ভরা মৌসুম হয়তো শুরু হয় নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে, তার আগেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো সিদ্ধান্তই ভুল না, কিন্তু কোনটা প্রয়োগযোগ্য সেটা কথা বলে সেই সিদ্ধান্তটাই আমি নেব এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। ময়মনসিংহ ও শেরপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করছে বন্যার পানি। তবে নেত্রকোনায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন এলাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উজানের পানি কমতে শুরু করলেও এখনও ডুবে আছে নিম্নাঞ্চল। দুর্ভোগ দুর্দশায় নাকাল দুর্গত এলাকার মানুষের জীবন। উজান থেকে নেমে আসা ঢল রূপ পাল্টে হয়েছে বন্যা। এতে নেত্রকোনার প্রায় 4টি উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পূর্বধলার কংস নদীর তীরবর্তী নাটেরকোনা বেড়িবাঁধ রক্ষায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ও মাটি ফেলে চেষ্টা করলেও রোববার সন্ধ্যায় তা ভেঙে যায়। অবদা ভাঙ্গার কারণে এখন কিন্তু হাজার হাজার ফ্যামিলির বাড়ি ঘরে পানি উঠে যাইতেছে। বেড়িবাঁধ রাস্তা আছে সেটা ভাঙছে, মানে বাড়ি ঘরে পানি। নেত্রকোনার বেশিরভাগ স্থানে নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও দুর্ভোগে পানিবন্দী বাসিন্দারা। মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে, আমাদের ফসল টসল সব ক্ষতি হয়ে গেছে, কিন্তু খাদ্য না কেউ কিছু লই আমরা আসেও না। এদিকে বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখনও 2 উপজেলার 11 ইউনিয়নের নিম্নাঞ্চল পানির নিচে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানি
এবং রুমের ভিতরে কোমর পানি। কালকা থেকে খাওয়া দাওয়া নাই, সকালে কিছু শুকনো খাবার খাইছিলাম। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরেও। ঝিনাইগাতি ও নালিতাবাড়ির পানি কমলেও বেড়েছে নকলায়। পানিতে তলিয়ে আছে 1200 হেক্টর আগাম জাতের শীতকালীন সবজির ক্ষেত। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। বন্যায় উপকূলীয় জনপদ নোয়াখালীর 8টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধুমাত্র সড়ক বিভাগের ক্ষতি হয়েছে প্রায় 200 কিলোমিটার সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। কর্তৃপক্ষ বলছে, সড়ক থেকে পানি নেমে যাওয়ায় ইতিমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে। নোয়াখালী থেকে ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। সড়কের উপর দিয়ে হেলে দুলে চলছে যানবাহন। ধুলাবালি আর কাদামাটিতে মাখামাখি সড়ক। এমন চিত্র নোয়াখালীর বেগমগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় 10 কিলোমিটার এলাকায়। সড়কে ছোট বড় গর্ত থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গাড়ি যখন কাটিং শেপ ভেঙে গেছে, এখন আমি দাঁড়াই আছি। সামনে বাম্পার পিছনের বাম্পার গুলো ছড়াই যেতেছে, পরে গ্যারেজে ঢুকানো লাগে, ঢুকে কাজ করানো লাগে। জানে কোনো নিরাপত্তা নেই, যাত্রী খুব রিস্কের পরে। সড়ক বিভাগের তথ্য মতে সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয়ে নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও জনপদ বিভাগের প্রায় 200 কিলোমিটার সড়ক। বড় বড় গর্ত, গাড়ি পড়লে উঠানো যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজ ডাক্তারের কাছে নিতে অনেক কষ্ট হয়। দ্রুত সময়ের মধ্যে যাতে রাস্তাটা সংস্কার করার ব্যবস্থা করে। সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে, পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কাজ শুরু করেছেন তারা। 21টা সড়কই ক্ষতিগ্রস্ত আমাদের। 21টার ভিতরে 14টা সড়ক আমাদের পানির নিচে তলিয়েছিল। তো বিভিন্ন সড়কগুলোই আসলে আমাদের বিভিন্ন কাজ চলমান আছে, আমাদের মেরামত কাজ চলমান আছে। সাম্প্রতিক বন্যায় নোয়াখালীতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে 20 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। এখন ফেনীতে দুর্যোগের সময় সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। সেই কৃতজ্ঞতা থেকে এবার ফেনীবাসীও বন্যা দুর্গতদের প্রতি সহায়তায় হাত বাড়িয়েছেন। শেরপুরে উত্তরবঙ্গের বানভাসীদের জন্য খাদ্য সহায়তা ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ফেনীবাসী। একদিনেই এ জনপদের তরুণরা সংগ্রহ করেছেন 12 লক্ষাধিক টাকা। সেই টাকা দিয়ে খাদ্য সামগ্রী ও উপহার নিয়ে ছুটে গেছেন বন্যা দুর্গত এলাকায়। প্রথম দফায় প্রায় 8 লাখ টাকার শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি নিয়ে শেরপুর পৌঁছেছে ফেনীর স্বেচ্ছাসেবকরা। এছাড়া দ্বিতীয় দফায় আরও 6 লাখ টাকার বেশি খাদ্য সহায়তা নিয়ে 12 জনের আরও একটি স্বেচ্ছাসেবক দল যাবে উত্তরবঙ্গে। বানভাসী মানুষের সহায়তার জন্য ফেনীর বিভিন্ন স্থানে এখনও গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এসব সহায়তার অর্থ ও সামগ্রী পর্যায়ক্রমে পৌঁছানো হবে বন্যা কবলিত জেলাতে। বরিশালে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙন। ইতোমধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি আর বসতবাড়ি। ভিটে হারিয়ে দিশেহারা অনেক পরিবার, যাতে গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। ভাঙন রোধে নানা পরিকল্পনা ও কার্যক্রম চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। অমিত হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা, সুগন্ধা আর আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। বিলীন হয়ে যাচ্ছে সংযোগ সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আরজিগালি কাপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম নদীতে সবকিছু হারিয়ে 1 বছর ধরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। আমার ঘর 2 বের করে ভাঙ্গে নদীতে চলে গেছে। ছেলে দৌড়ে মাছ ধরে মানের লাগে, ওই ছেলেই আমার সংসার টান। এই আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে আমারই বয়সে আমি এই 7 নাম্বার বাড়ি করছি। আড়িয়াল খাঁ, কীর্তনখোলা ও সন্ধ্যা নদীর পাশের 3টি গ্রামের প্রায় 1000 পরিবার এখন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। গত 5 বছরে এই নদী গ্রাস করেছে প্রায় 20 থেকে 25 হেক্টর ফসলি জমি। বিলীন হয়েছে প্রায় 200 ঘর। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত 10 বছরে বিলীন হয়ে গেছে এখানকার 2টি বড় বড় গ্রাম। অর্থনীতিবিদরা বলছেন, নদী ভাঙনের ফলে গ্রামের মানুষ যেমন সর্বশান্ত হয়ে পড়ছে, একইভাবে প্রভাব পড়ছে শিক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে। আর পরিবেশবিদরা বলছেন, দিন দিন গতি প্রবাহ হারিয়ে তীব্রতা বাড়ছে নদী ভাঙনে। মানুষের জীবন এবং জীবিকা একটা সামগ্রিক ভঙ্গুরতার মুখোমুখি হয়ে যায়। এবং এই ভঙ্গুরতার নেচারটা এরকম যে প্রথমতই হচ্ছে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়, কৃষি জমি আমরা হারিয়ে ফেলি, ফসল নষ্ট হয়।
মানুষের বাস্তুচ্যুত হয়ে যায়, মানুষ একদিকে স্থানান্তর হয়, অন্যদিকে পেশার পরিবর্তন হয়। প্রথম কথা হচ্ছে যে খনন করা, ড্রেজিং করা, এবং এইটাকে হচ্ছে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে এবং পানিগুলি যেন তাৎক্ষণিক সব জায়গায় ছড়াইয়ে যেতে পারে। নদী ভাঙন রোধে পর্যায়ক্রমে কাজ করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প চলমান রয়েছে, সেই 5টা প্রকল্পের আওতায় আমরা মোটামুটি প্রায় 25 কিলোমিটার আমার নদী ভাঙন রোধে ব্লক এবং সিসি ব্লক দ্বারা কাজ চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বরিশাল জেলায় বড় 9টি নদীর প্রায় 108 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, যার মধ্যে 25 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। অমিত হাসান, এখন বরিশাল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার 5 বছর আজ। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীর নির্মম নির্যাতনে নিহত হন তিনি। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের ছাত্র ছিলেন আবরার ফাহাদ। তার বাড়ি কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে। ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন তার পরিবার। এছাড়া যেসব আসামি পলাতক রয়েছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজও বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী। 5 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো কিছুই আমরা করতে পারি নাই ওর জন্য। তখন যদি 5 বছরের এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে 3 জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদেরও যেন রায় কার্যকরী করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 250 বস্তা ভারতীয় চিনি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ভোরে বিজয়নগর উপজেলার 7 বর্গ এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 7 বর্গ এলাকায় ইসলামিয়া ফিলিং স্টেশনের সামনে নিরাপত্তা চৌকি বসায় বিজয়নগর থানা পুলিশ। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 50 কেজি ওজনের 250 বস্তা চিনি উদ্ধার করা হয়। এসব চিনি অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় ট্রাক চালক নাজমুল হোসেন ও তার সহযোগী জাকারিয়া হোসেনকে আটক করা হয়। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।